দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, প্রাণিবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব মানব শারীরতত্ত্ব, চলন ও অঙ্গচলন। আজ এই অধ্যায়ের চতুর্থ শেষ দিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে যেমন একটি ট্রলি, সেই সাথে মানুষ ব্যায়াম করার ছবি, লিভারের ছবি, সেই সাথে এই পাশের যে ছবিটি রয়েছে সেখানে অস্থির সাথে পেশির একটি সমন্বয়ের ছবি। পাশাপাশি পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অস্থি ভঙ্গের ছবি, এবং সর্বশেষ যে ছবিটি সেটিতে দেখা যাচ্ছে যে হাতে অস্থিভঙ্গের ফলে তার প্রাথমিক যে চিকিৎসা সেটির একটি ছবি। তাহলে শিক্ষার্থীরা, আমরা ছবি দেখে অনুমান করতে পারছি যে আজকে আমাদের শিক্ষণফল কি হতে পারে। তাহলে দেখে নি কি কি আজকে আমরা জানবো, কি কি শিখবো। এই পাঠ শেষে আমার শিক্ষার্থীরা রস ও লিভার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয় সম্পর্কে জানতে পারবে, অস্থিভঙ্গ ও এর প্রাথমিক চিকিৎসা এবং সন্ধির আঘাত থেকে সৃষ্ট জটিলতা বিশ্লেষণ করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আজকে কি কি জানবে? রস ও লিভার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয় সম্পর্কে জানতে পারবে, আর সেই সাথে অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা এবং সন্ধির আঘাত থেকে সৃষ্ট জটিলতা বিশ্লেষণ করতে পারবে। শুরুতে আমরা আলোচনা করব রস ও লিভার। রস ও লিভার কি? মানবদেহের কঙ্কালের অস্থি ও পেশির আন্তঃক্রিয়ায় এক বিশেষ যান্ত্রিক পদ্ধতিতে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হয়। দেহের অস্থি ও পেশির এরূপ আন্তঃক্রিয়া একটি সাধারণ যন্ত্রের সাথে তুলনা করা হয়, একে লিভার বলে। তাহলে শিক্ষার্থীরা দেখো যে এটি আসলে এক বিশেষ যান্ত্রিক পদ্ধতি, যার ফলে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালিত হয়। এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হওয়া, সেটিকে সাধারণ যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে, একে লিভার বলে। তাহলে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে মানুষের মাথা নাড়ানো, হাঁটা, দৌড়ানো, হাত দিয়ে কোনো কিছু ধরা বা উত্তোলন করা, এগুলো কে লিভার, এই যে কার্যক্রম, এগুলো লিভার তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে কি কি আমরা উদাহরণগুলো আরেকটু দেখি। মাথা নাড়ানো, হাঁটা, দৌড়ানো, হাত দিয়ে কোনো কিছু ধরা বা উত্তোলন করা, এই যে কার্যক্রমগুলো, এগুলো লিভার তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। প্রকৃতপক্ষে লিভার বলা হচ্ছে যে একটি সরল যন্ত্র বিশেষ, যা বল বৃদ্ধি করে কাজ করাটাকে সহজ করে দেয়। তাহলে কি লিভার সরল যন্ত্র বিশেষ, এটা আমাদের কাজ করাটাকে সুবিধা করে দেয় কিভাবে? বল বৃদ্ধি করার মাধ্যমে। লিভার ঠেকানোর জন্য কোনো বিন্দু বা রেখাকে স্পর্শ করে থাকে, এবং এই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে লিভার উঠানামা করে বা ঘুরে, একে ফালক্রাম বলে। আমরা ছবিটা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে যে এই লিভারটা ঠেকানোর জন্য কোনো বিন্দু বা রেখাকে স্পর্শ করে থাকে, এবং এই যাকে বলা হচ্ছে ফালক্রাম। লিভারের সাহায্যে যে ভারী বস্তুকে তোলা হয় তাকে ভার বলে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভারী বস্তু রয়েছে যেটিকে তোলা হচ্ছে, আর এই ভারী বস্তুটিকে তোলার জন্য অপর প্রান্তে যে বল প্রয়োগ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এখানে এফোর্ট বা ফোর্স। এরপর রয়েছে যে লিভারের ফালক্রাম থেকে ভার পর্যন্ত অংশকে ভারবাহু বলা হয়। তাহলে দেখো, এই যে লিভারের ফালক্রাম, এই ফালক্রাম থেকে এই ভার বা লোড পর্যন্ত যে অংশ, সেটিকে বলা হচ্ছে কি ভারবাহু, এবং ফালক্রাম থেকে প্রয়োগের স্থানকে বলা হচ্ছে বলবাহু। তাহলে এই ফালক্রাম থেকে এই যে বল পর্যন্ত যে অংশটি, সেটিকে বলা হচ্ছে বলবাহু। তাহলে আমরা এখানে আলোচনা কি দেখলাম যে এখানে কি রয়েছে, যে ফালক্রাম রয়েছে,
একটা লিভারের ক্ষেত্রে, তারপর লোড রয়েছে, লোড আসছে, ইফোর্ট, তিনটা বিষয় এখানে আসছে। আমরা আরো জেনে নিই বিস্তারিত পরের স্লাইডে। এখানে যে ছবি আছে এই ছবিতে দেখা যাচ্ছে যে দুটো আমরা লিভারের ছবি দেখতে পাচ্ছি, দুই রকম। দেখা যাচ্ছে যে এটির এক প্রান্তে রয়েছে ভার, প্রান্তে ইফোর্ট, আর এই পাশে মাঝে রয়েছে ফালক্রাম। আবার নিচে যে ছবিটা তাতে দেখা যাচ্ছে যে ফালক্রামটি এক প্রান্তে, ভারী বস্তুটি মাঝখানে, এবং যেখান থেকে বল প্রয়োগ করা হচ্ছে ইফোর্ট সেটি হচ্ছে আরেক প্রান্তে। তাহলে দেখা যাচ্ছে যে লিভারের যে গঠনগত উপাদান তার মধ্যে ভিন্নতা রয়েছে। এবার আমরা আসি আলোচনায় যে একটা লিভারের যে গঠনগত উপাদান কি কি রয়েছে। রয়েছে একটি মজবুত রস বা লিভারের বাহু। একটা ছবির সাথে মিলিয়ে নিই। এই যে এটি হচ্ছে তার মজবুত রড বা লিভারের বাহু। সাথে রয়েছে একটি ফালক্রাম বা পিভট, একটি ফালক্রাম বা পিভট, তারপর রয়েছে একটি বল বা প্রচেষ্টা, এবং একটি ভার বা ভারী বস্তু। তাহলে লিভারের গঠনগত উপাদানে কি রয়েছে? রস, ফালক্রাম, বল বা প্রচেষ্টা এবং ভারী বস্তু। আগের স্লাইডের আলোচনায় আমরা বুঝতে পারলাম যে লিভারের মধ্যে ভিন্নতা রয়েছে। সেটি কিসের উপর? ফালক্রাম, বল ও ভারের অবস্থানের ভিন্নতার উপর। তাহলে দেখি লিভারের প্রকারভেদগুলি কি কি রয়েছে। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে লিভারের প্রকারভেদে কয় রকম রয়েছে? 3 ধরনের লিভার, এবং সেটি কিসের উপর ভিত্তি করে? ফালক্রাম, বল ও ভারের অবস্থানের উপর। সেখানে রয়েছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর লিভার। শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নিব প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে এক পাশে একটি ভারী বস্তু রয়েছে, অপর পাশে বল প্রয়োগ করে ফালক্রামের সাহায্যে এই ভারী বস্তুটিকে তোলা হচ্ছে। বাস্তব জীবনে আমরা যদি এর প্রয়োগ দেখতে পাই, এই ছবিটি আমরা কোনো শিশু পার্কে খুব সচরাচরই আমরা দেখতে পাই। এরপর রয়েছে এখানে একটি হ্যামার, আর পাশে যে ছবিটি কাঁচি, সেই ছবিটা সাথে যদি আমরা মিলিয়ে নিই, এখানে প্রত্যেকটা ছবিতে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। তারপর আমরা যদি কাঁচির ক্ষেত্রে দেখি যে এই মাঝের অংশটি ফালক্রাম হিসেবে কাজ করে, এখানে আমরা বল প্রয়োগ করি এবং এ পাশে কোনো বস্তু কাটা হয়। তাহলে এর মাধ্যমে এই উদাহরণটা দিয়ে বোঝানো হচ্ছে যে যে প্রথম শ্রেণীর লিভারে কিভাবে সহজে আমরা কোনো কিছু কাজ সম্পন্ন করতে পারি। তাহলে প্রথম শ্রেণীর লিভারে কি হচ্ছে? অল্প বল প্রয়োগে বেশি ফল। এখন আমরা দেখব দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ফালক্রামটি এক প্রান্তে, অপর প্রান্তে বল প্রয়োগ করা হচ্ছে এবং ভারী বস্তুটি মাঝখানে। পাশে যে ছবিটি সেটা দেখতে পাচ্ছি যে ট্রলি বহন করার সময় এক্ষেত্রে ভারী বস্তুটি তার মাঝখানে বল প্রয়োগ করা হচ্ছে এক প্রান্ত থেকে, আর ফালক্রাম অপর প্রান্তে কাজ করছে। এখানে যে ছবিটি রয়েছে দেখা যাচ্ছে যে জাতি দিয়ে সুপারি কাটা হচ্ছে। এখানে জাতির এক প্রান্তে রয়েছে ফালক্রাম, অপর প্রান্তে একজন মানুষ বল প্রয়োগ করছে, আর ভারী বস্তুটি রয়েছে মাঝখানে। তাহলে এই দ্বিতীয় শ্রেণীর লিভার আমাদের এরকম প্রাত্যহিক জীবনে আমরা প্রয়োগ করে থাকি। এর মাধ্যমে আমরা কি সুবিধা পাই? সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা সহজ হয়। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারের মাধ্যমে আমরা খুব সামান্য প্রচেষ্টা বেশি ওজনকে উপরে তুলে ধরতে পারি। তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারে দেখা যাচ্ছে যে ফালক্রামটি এক প্রান্তে রয়েছে, মাঝামাঝি রয়েছে যে ফোর্স বা বল প্রয়োগ করার, আর ভারী বস্তুটি রয়েছে আরেক প্রান্তে। এখানে মানব দেহের ক্ষেত্রে এই তৃতীয় শ্রেণীর প্রয়োগটি দেখতে পাই, আর এর মাধ্যমে সুবিধা কি? দ্রুত গতির সঞ্চালন সুবিধাটি পাওয়া যায়। তাহলে এর মাধ্যমে তৃতীয় শ্রেণীর লিভারের মাধ্যমে দ্রুত গতির সঞ্চালন সুবিধাটা আমরা পেয়ে থাকি। এরপর আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তার একটু ভিডিওর মাধ্যমে দেখতে চাই। Levers in the human body. Objective: to understand the functions of the levers
to a lever. Arm. Egg road. Vowels act as letter arms. Joints act as spoken. Muscles provide the effort and force to our things. Motions of joints and muscles. Different classes of levers are identified. Levers like the fulcrum or pieces. Examples the joint control the snap and the spring. Was the fulcrum base which muscles lift the is the contraction of the calf muscles. Levers have the effort in the middle. An example is the elbow joint. When you lift a book, the elbow joint acts as a fulcrum across which the bicep muscle confirms the weight. Joints need muscles in the form of function as levers. A joint between the snap and fulcrum is a first-class lever. The head joint is a second-class lever. The elbow joint is a third-class lever. শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব coordination of bones and muscles in the knee movement. হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির যে সমন্বয়। হাঁটু হচ্ছে দেহের সর্ববৃহৎ এবং জটিল অস্থিসন্ধি। তাহলে হাঁটু দেহের সর্ববৃহৎ এবং জটিল অস্থিসন্ধি। হাঁটু বিভিন্ন ধরনের অস্থি, পেশি, টেন্ডন, লিগামেন্ট এবং অন্যান্য নরম কলা নিয়ে গঠিত। হাঁটু সঞ্চালনে জড়িত পেশিসমূহের মধ্যে রয়েছে কি উরুর সম্মুখ ভাগে কোয়াড্রিসেপস। আমরা ছবি দেখে নিই, এই যে এখানে কোয়াড্রিসেপস মাসল রয়েছে উরুর সম্মুখ ভাগে। পিছনের দিকে রয়েছে হ্যামস্ট্রিং মাসল। শিক্ষার্থীরা তোমরা মনে হয় এই হ্যামস্ট্রিং মাসলটির নাম বহুবার শুনেছ। আচ্ছা, এরপর রয়েছে টিবিয়া ফিবুলার পশ্চাৎ ভাগে কাফ পেশি, যদিও ছবিতে আমরা দেখতে পাচ্ছি না। পার্শ্বভাগে গ্যাস্ট্রোকোনেমিয়াস, তারপর রয়েছে এবং টিবিয়া সংলগ্ন টিবিয়ালিস অ্যান্টেরিয়র এক্সটেন্সর পেশি উল্লেখযোগ্য। তাহলে কি কি রয়েছে? যে হাঁটু সঞ্চালনে জড়িত পেশিসমূহের মধ্যে রয়েছে কোয়াড্রিসেপস পেশি, তারপর হ্যামস্ট্রিং পেশি, তারপর রয়েছে কাফ পেশি, এরপর রয়েছে গ্যাস্ট্রোকোনেমিয়াস পেশি, টিবিয়ালিস অ্যান্টেরিয়র এক্সটেন্সর পেশি। আমরা আগের স্লাইডে যে গ্যাস্ট্রোকোনেমিয়াসের কথা বলেছিলাম, এই যে সে গ্যাস্ট্রোকোনেমিয়াস মাসল। এছাড়াও হাঁটু সঞ্চালনে সাহায্য করে নিতম্বের গ্লুটিয়াস মাসল। এখানে ছবিতে রয়েছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল, গ্লুটিয়াস মিডিয়াস মাসল। এছাড়া রয়েছে কাঁধের ট্রাপিজিয়াস, রয়েছে গোড়ালির সোলিয়াস, ছবিতে দেখে নিই এই গোড়ালির সোলিয়াস মাসল। এরপর রয়েছে পায়ের আঙ্গুলের ডিজিটোরাম মাসল। তাহলে এছাড়া আরো কি কি রয়েছে? গ্লুটিয়াস মাসল, ট্রাপিজিয়াস মাসল, সোলিজিয়াস মাসল, ডিজিটোরাম মাসল। আমরা প্রায় সময় কিছু শব্দ শুনতে পাই, এখন সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন টেন্ডন বা কন্ডরা। টেন্ডন বা কন্ডরাটি কি? এটি হচ্ছে পেশির প্রান্তভাগ রূপান্তরিত হয়ে দৃঢ়, মজবুত ও স্থিতিস্থাপক টেন্ডন বা কন্ডরায় পরিণত হয়। ছবিতে আমরা দেখে নিই, এখানে যে টেন্ডনের ছবি রয়েছে, এই যে টেন্ডনটা বলা হচ্ছে কি যে পেশির এই যে পেশি তার প্রান্তভাগ রূপান্তরিত হয়ে দৃঢ়, মজবুত ও স্থিতিস্থাপক, এটি টেন্ডন বা কন্ডরায় পরিণত হয়। এরপর রয়েছে লিগামেন্ট। লিগামেন্ট, শিক্ষার্থীরা এখানে আমরা লিগামেন্টের ছবি দেখতে পাচ্ছি। তন্তুময় যোজক কলা নির্মিত এমন একটি ফিতা বা ব্যান্ড যা একটি অস্থিকে অপর অস্থির সাথে যুক্ত করে।
তাহলে ফিতা বা এটা কি লিগামেন্টটি হচ্ছে তন্তুময় যোজক কলা নির্মিত এমন একটি ফিতা বা ব্যান্ড যা একটি অস্থিকে অপর একটি অস্থির সাথে যুক্ত করে। আমরা ছবিতে আবার একটু দেখে নিই। এই হচ্ছে লিগামেন্ট। এরপর রয়েছে কোয়াড্রিসেপস টেন্ডন। 4টি কোয়াড্রিসেপস পেশি যখন একত্রিত হয়ে একটি টেন্ডনের মাধ্যমে যুক্ত হয় তখন ওই টেন্ডনকে কোয়াড্রিসেপস টেন্ডন বলে। তাহলে কোয়াড্রিসেপস, এই কোয়াড্রিসেপস মাসল এবং তার সাথে রয়েছে কোয়াড্রিসেপস টেন্ডন। কোয়াড্রিসেপস টেন্ডনটি কি তাহলে আবার একটু দেখে নিই। একটি কোয়াড্রিসেপস পেশি যখন একত্রিত হয়ে একটি টেন্ডনের মাধ্যমে যুক্ত হয় তখন ওই টেন্ডনকে বলা হচ্ছে কোয়াড্রিসেপস টেন্ডন। 4টি প্রধান লিগামেন্ট দ্বারা হাঁটুর অস্থিসমূহ একে অপরের সাথে যুক্ত থাকে, যেমন সম্মুখ ক্রুসিয়েট লিগামেন্ট। আমরা ছবির সাথে আবার একটু দেখে নিই। এই রয়েছে সম্মুখ ক্রুসিয়েট লিগামেন্ট, রয়েছে পশ্চাৎ ক্রুসিয়েট লিগামেন্ট, এরপর রয়েছে মিডিয়াল এটি মধ্যমা কোল্যাটারাল লিগামেন্ট এবং রয়েছে পার্শ্বীয় কোল্যাটারাল লিগামেন্ট। তাহলে যে 4টি প্রধান লিগামেন্ট হাঁটুর অস্থিসমূহ একটির সাথে অপরটি যুক্ত করে তার মধ্যে কি কি রয়েছে? এখানে রয়েছে পার্শ্বীয় কোল্যাটারাল লিগামেন্ট, আর রয়েছে মধ্যমা কোল্যাটারাল লিগামেন্ট, এছাড়া রয়েছে সম্মুখ ক্রুসিয়েট লিগামেন্ট এবং পশ্চাৎ ক্রুসিয়েট লিগামেন্ট। হ্যামস্ট্রিং পেশি। হ্যামস্ট্রিং পেশি কোনটি? এখানে 3টি পেশি একসাথে হয়ে হ্যামস্ট্রিং পেশি হিসেবে কাজ করে। এটি কাজ হচ্ছে সংকুচিত হয়ে হাঁটুকে ভাঁজ করতে সাহায্য করে। এক্ষেত্রে এই পেশিকে ফ্লেক্সর পেশি বলা হয়। তাহলে কি হ্যামস্ট্রিং পেশির কাজ হচ্ছে এটি সংকুচিত হয়ে হাঁটুকে ভাঁজ করতে সাহায্য করে। এখানে রয়েছে বাইসেপস ফিমোরিস, তারপর রয়েছে সেমি টেন্ডনোসাস, এরপর রয়েছে সেমি মেমব্রেনাস। কোয়াড্রিসেপস পেশি। কোয়াড্রিসেপস পেশি এটি 4টি পেশি এখানে প্রসারিত বা শিথিল অবস্থায় হাঁটুকে সোজা বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনে। তাহলে কি এটি প্রসারিত বা শিথিল হয়ে হাঁটুকে সোজা বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনে। তাহলে হাঁটুকে ভাঁজ হতে সাহায্য করে হ্যামস্ট্রিং পেশি এবং হাঁটুকে সোজা বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনে কোয়াড্রিসেপস পেশি। এই ক্ষেত্রে কোয়াড্রিসেপস পেশিকে এক্সটেন্সর পেশি বলা হয়। এখানে কোয়াড্রিসেপস পেশির মধ্যে রয়েছে এখানে রেকটাস ফিমোরিস, তারপর রয়েছে ভাস্টাটাস ইন্টারমিডিয়াস, এরপর রয়েছে ভাস্টাটাস ল্যাটারালিস এবং রয়েছে ভাস্টাটাস মিডিয়ালিস। এভাবে দুটি পেশির পরস্পর বিরোধী কাজ দ্বারাই হাঁটু বাঁকানো বা সোজা করা যায়। তাহলে হাঁটুকে ভাঁজ হতে সাহায্য করছে হ্যামস্ট্রিং পেশি এবং হাঁটুকে সোজা বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনছে কোয়াড্রিসেপস পেশি। আমরা আরেকটি ছোট্ট ভিডিও দেখে নিই। এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম তার সাথে এই যে হাঁটার সময় আমাদের কখন কোন পেশির কাজ শুরু হয়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কখন কোন পেশির কার্যক্রম আমাদের হাঁটতে সুবিধা করে। আমরা এবার পরবর্তী স্লাইডে দেখি। এখন আমরা শিক্ষার্থীরা জানবো অস্থিভঙ্গ এবং এর প্রাথমিক চিকিৎসা। অস্থিভঙ্গটি অস্থিভঙ্গ এমন একটি চিকিৎসা সম্পর্কিত প্রত্যয় যা দ্বারা একটি স্বাভাবিক অস্থির ধারাবাহিকতা বিনষ্ট হওয়া অর্থাৎ এর ভাঙ্গন বা ফাটল বোঝায়। তাহলে কি এটি হচ্ছে একটি চিকিৎসা সম্পর্কিত প্রত্যয় যা দ্বারা স্বাভাবিক অস্থির ধারাবাহিকতা বিনষ্ট হওয়া অর্থাৎ এর ভাঙ্গন বা ফাটল বোঝায়।
অস্থিভঙ্গ হলে কি কি লক্ষণ দেখা যায়? ফুলে উঠে, ব্যথা হয়, অসাড় বোধ হয়, কালো শিরা পড়ে, এরপর হচ্ছে সামান্য ওজনের জিনিসও বহনে কষ্ট পাওয়া। তাহলে অস্থিভঙ্গ হলে কি হয়? সেক্ষেত্রে যে জায়গায় ভেঙে যাবে সেখানে মাসল ফুলে উঠবে, তারপর প্রচন্ড ব্যথা হবে, ওই যে অথবা অসাড় বোধ হবে, কালো শিরা দাগ পড়ে যাবে, আর সামান্য ওজনের জিনিসও বহন করতে অনেক কষ্ট হবে। অস্থিভঙ্গের কারণ কি কি কারণে আমাদের অস্থি ভেঙে যেতে পারে? ছোট বড় আঘাতের ফলে অস্থি ভেঙে যেতে পারে, প্রবল চাপ পড়লে ভাঙতে পারে, এছাড়া সড়ক দুর্ঘটনা, সিঁড়ি থেকে পড়ে যাওয়া, খেলাধুলা জনিত আঘাত। তাহলে অস্থিভঙ্গের কারণগুলি আমরা জেনে নিলাম। এছাড়া আরো যে কিছু কারণ রয়েছে, যেমন মেটাস্টাসিস, অস্টিওপোরোসিস, অস্থি ক্যান্সার, এগুলো হলেও অস্থি দুর্বল হয়ে পড়ে, তখন অস্থি ভেঙে যায়। এই যে অস্থি ভেঙে যায়, এটার মধ্যে বিভিন্ন রকম প্রকারভেদ আছে, কখনো অল্প ভাঙে, কখনো বেশি ভেঙে যায়। তাহলে আমরা শিক্ষার্থীরা জেনে নিই যে ভাঙনের ধরন ও প্রকৃতির উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়। ভাঙনের ধরন ও এর ক্ষতি প্রকৃতির উপর নির্ভর করে অস্থিভঙ্গকে 3 ভাগে ভাগ করা হয়, যেমন সরল বা সাধারণ অস্থিভঙ্গ, যৌগিক অস্থিভঙ্গ এবং জটিল অস্থিভঙ্গ। তাহলে কি কি রয়েছে? সরল বা সাধারণ অস্থিভঙ্গ, যৌগিক অস্থিভঙ্গ এবং জটিল অস্থিভঙ্গ। সরল বা সাধারণ অস্থিভঙ্গ কোনটি? এটি এমন একটি আভ্যন্তরীণ প্রকৃতির ভাঙ্গন যেখানে অস্থি আবৃত ত্বকের উপর তেমন কোনো প্রভাব পড়ে না বা ক্ষত সৃষ্টি হয় না। তাহলে কি এটি আভ্যন্তরীণ প্রকৃতির ভাঙ্গন যেখানে অস্থি আবৃত ত্বকের উপর তেমন কোনো প্রভাব পড়ে না বা ক্ষতি সৃষ্টি হয় না, অর্থাৎ অস্থির ভাঙা প্রান্ত ত্বক ভেদ করে বাহিরে আসে না। সরল অস্থিভঙ্গকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়, যেমন অনুপ্রস্থ ভাঙ্গন। এখানে অস্থি তার অক্ষ বরাবর সমকোণে ভাঙে, তখন তাকে অনুপ্রস্থ ভাঙ্গন বলে। বলা হচ্ছে যে তার এই যে অক্ষ বরাবর এটি সমকোণে ভাঙে, এটিকে বলা হচ্ছে অনুপ্রস্থ ভাঙ্গন। তির্যক ভাবে ভাঙা, যখন অস্থিটি তার কেন্দ্রীয় অক্ষের সাথে 30 ডিগ্রি বা 40 ডিগ্রি কোণ বরাবর ভাঙে, তখন তাকে তির্যক ভাঙ্গন বলে। তাহলে তির্যক ভাঙ্গন কি? যখন অস্থিটি তার এই কেন্দ্রীয় অক্ষ বরাবর 30 বা 40 ডিগ্রি কোণ বরাবর ভাঙে, তখন তাকে তির্যক ভাঙ্গন বলে। আর সূক্ষ্ম ভাঙা হচ্ছে এই ক্ষেত্রে অস্থিটি এমন ভাবে ভাঙে যেন ভাঙা স্থানে অস্থিটি সূক্ষ্ম কয়েকটি টুকরোয় পরিণত হয়, এটিকে বলা হচ্ছে সূক্ষ্ম ভাঙন। সর্পিল ভাঙন, এই ধরনের ভাঙনে ভাঙা অস্থির চারপাশে ভাঙনের সর্পিল রেখা থাকে। অর্থাৎ কি এই ধরনের ভাঙনে ভাঙা অস্থির চারপাশে ভাঙনের সর্পিল রেখা থাকে, যাকে সর্পিল ভাঙন বলে। গ্রিন স্টিক ভাঙন, এক্ষেত্রে অস্থির সম্পূর্ণ ভাঙন ঘটে না। আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি যে একপাশে ভেঙে গেছে, এক্ষেত্রে অর্থাৎ এটিকে বলা হচ্ছে যে ছোট একটি ফাটল বা চিড় দেখা যায়। শিশুদের ক্ষেত্রে এই ধরনের ভাঙন বেশি দেখা যায়। তাহলে গ্রিন স্টিকের ক্ষেত্রে কি হবে? অস্থির সম্পূর্ণ ভাঙন ঘটবে না, শুধু ছোট একটি ফাটল বা চিড় দেখা যায়, যেটি শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। খণ্ডিত ভাঙন, এক্ষেত্রে অস্থিটি ভেঙে কয়েক খণ্ডে বিভক্ত হয়। অস্থিটি ভেঙে কয়েকটি খণ্ডে বিভক্ত, এটি একটি স্বাভাবিক অস্থি, আর এই জায়গায় দেখা যাচ্ছে একটি খণ্ডিত ভাঙনের ফলে অস্থি। ইম্প্যাক্টেড ভাঙন, এই ক্ষেত্রে ভাঙা অস্থিগুলো একে অপরের দিকে সঞ্চালিত হয় এবং মুখোমুখি লেগে থাকে। এখানে এটি দেখা যাচ্ছে যে এখানে একটি অপরের দিকে এভাবে ভেঙে আছে। পর্স ভাঙন, এটি হচ্ছে নিম্ন বাহুর ফিবুলা অস্থি ভাঙার ফলে গোড়ালি ও টিবিয়ার সংযোগস্থলে যখন মারাত্মক প্রভাব পড়ে, তখন তাকে পর্স ভাঙন বলে। অর্থাৎ এখানে নিম্ন বাহু মানে হাঁটুর নিচে যে টিবিয়া ফিবুলা আছে, সেখানে এই টিবিয়া ফিবুলার টিবিয়া এবং ফিবুলার সংযোগস্থলে এখানে হচ্ছে এটি ফিবুলা অস্থি ভেঙে যাওয়ার ফলে, এই ফিবুলা অস্থি ভেঙে যাওয়ার ফলে গোড়ালি ও টিবিয়া সংযোগস্থলে, আমরা আবার একটু ছবির সাথে মিলিয়ে নিই যে এই ফিবুলা অস্থি ভাঙার ফলে গোড়ালি এবং
টিবিয়ার সংযোগস্থলে যখন মারাত্মক প্রভাব পড়ে তখন তাকে বলা হচ্ছে কর্স ভাঙ্গন। কলিস ভাঙ্গন এটি হচ্ছে হাতের রেডিয়াস অস্থি ভেঙে পিছনের দিকে ঢুকে গেলে তাকে কলিস ভাঙ্গন বলা হয়। তাহলে এটি হাতের রেডিয়াস অস্থি ভেঙে পিছনের দিকে যে ঢুকে যায় সেটি হচ্ছে কলিস ভাঙ্গনের উদাহরণ। এবার আমরা আলোচনা করব যৌগিক অস্থিভঙ্গ নিয়ে। যৌগিক অস্থিভঙ্গনে অস্থির চারপাশের নরম কলাসমূহ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হাড়ের ভাঙা প্রান্ত ত্বক ভেদ করে বাইরে বেরিয়ে আসে। এই ধরনের ভাঙনে জীবাণু দ্বারা সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি থাকে। এর আগে আমরা যে সাধারণ অস্থিভঙ্গের কথা বলেছিলাম সেখানে কি বলা হয়েছিল যে এটি ত্বক ভেদ করে বাহিরে আসে না, কিন্তু যৌগিক অস্থিভঙ্গের ক্ষেত্রে যেহেতু ত্বক ভেদ করে বের হয়ে আসে ভাঙা প্রান্ত, হাড়ের ভাঙা প্রান্ত, যার ফলে এটি জীবাণু দ্বারা সংক্রমণের সম্ভাবনাটা অনেক বেশি থাকে। জটিল অস্থিভঙ্গ। জটিল অস্থিভঙ্গের ক্ষেত্রে বা ভাঙ্গনের ক্ষেত্রে হাড়ের ভাঙা প্রান্ত পার্শ্ববর্তী নরম অঙ্গ যেমন রক্তনালী, হৃৎপিণ্ড, ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। এক্ষেত্রে কি এটি ভাঙা প্রান্তটি পার্শ্ববর্তী নরম অঙ্গকে যেমন রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, হৃৎপিণ্ড, ফুসফুসকেও ক্ষতিগ্রস্ত করে। এই জটিল অস্থিভাঙ্গনে প্রাথমিক চিকিৎসা। অস্থিভাঙ্গন এমন একটি আঘাত যার জন্য দ্রুত চিকিৎসা সেবা গ্রহণ প্রয়োজন। এই যে অস্থিভঙ্গের চিকিৎসা সেটি নির্ভর করে রোগীর বয়স, ভাঙনের ধরন এবং কোন অস্থিতে ভাঙন ঘটেছে। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ অস্থিভঙ্গের চিকিৎসাটা নির্ভর করবে রোগীর বয়স কেমন, ভাঙনের ধরন কেমন এবং কোন অস্থিতে ভাঙন ঘটেছে। আঘাতের শিকার কোন ব্যক্তির উপযুক্ত চিকিৎসা সেবা গ্রহণের পূর্ব পর্যন্ত যে ধরনের প্রাথমিক চিকিৎসা প্রয়োজন তা হলো রক্তপাত বন্ধ করার জন্য একটি জীবাণুমুক্ত বিশেষক পদার্থ দিয়ে আঘাতপ্রাপ্ত স্থানটি চেপে রাখতে হবে। ভাঙা অস্থিকে বেশি নাড়াচাড়া না করে রোগী আরাম করে সেভাবে বা সে স্থানে রাখা উচিত। ব্যথা দূর করতে ও ফোলা কমাতে বরফের ব্যবহার হচ্ছে জরুরি। মিলনস্থলকে অস্থিসন্ধি বলে। নানাবিধ কারণে অস্থিসন্ধিতে আঘাত লেগে যেসব জটিলতা সৃষ্টি হয় তার মধ্যে অস্থির স্থানচ্যুতি ও মস্কানো অন্যতম। অস্থির স্থানচ্যুতি। আঘাতের ফলে অস্থির স্থানচ্যুতি এমন একটি পীড়া বা আহত অবস্থা যা দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলে ঘটে থাকে এবং অস্থিগুলোকে তাদের স্বাভাবিক অবস্থান হতে সরিয়ে দেয় ও প্রচন্ড ব্যথার সৃষ্টি করে। কেন স্থানচ্যুতি ঘটে? খেলাধুলার জনিত কারণে হতে পারে, যানবাহন জনিত দুর্ঘটনা হতে পারে, উঁচু স্থান থেকে নিচে পড়ে যাওয়া, এই সমস্ত কারণে অস্থির স্থানচ্যুতি হতে পারে। তাহলে অস্থির স্থানচ্যুতি কি কি কারণে হয়? খেলাধুলার ফলে, যানবাহন জনিত দুর্ঘটনার ফলে, উঁচু স্থান থেকে নিচে পড়ে যাওয়া ইত্যাদি কারণে। কি কি লক্ষণ দেখে বোঝা যায় যে অস্থির স্থানচ্যুতি ঘটেছে? অস্থি নড়াচড়া করা যায় না, অস্থির চ্যুতির স্থানটি উঁচু হয়ে ফুলে থাকে, আঘাতপ্রাপ্ত স্থানটিতে প্রচন্ড ব্যথা এবং রক্ত জমাট বেঁধে কালো শিরার সৃষ্টি হয়, স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, অস্থিসন্ধি সাময়িক অবশ হয়ে যায়। কিভাবে নির্ণয় করা হয়? এটা এক্স-রে মাধ্যমে জানা যায় এবং এমআরআই পদ্ধতিতে জানা যায়। প্রাথমিক চিকিৎসা অস্থিচ্যুতির। পেশাদার ডাক্তারের নিকট পৌঁছানোর পূর্বে অস্থিচ্যুতির যে ধরনের প্রাথমিক চিকিৎসা সেবা প্রয়োজন তা হলো স্থানচ্যুত অস্থির নড়াচড়া বন্ধ করতে হবে, ডাক্তারের নিকট না যাওয়া পর্যন্ত আঘাতপ্রাপ্ত জায়গাটি গতিহীন বা নিশ্চল রাখতে স্প্লিন্ট মানে যেটিকে লাঠি বা স্থিরকারক ডিভাইস বলা হচ্ছে সেটি ব্যবহার করতে হবে। ব্যথা তীব্র হলে ব্যথানাশক ওষুধ বা ইনজেকশন দেওয়া যেতে পারে। বিশেষজ্ঞ ডাক্তারের নিকট পৌঁছানোর পূর্ব পর্যন্ত রোগীকে যথাসম্ভব খালি পেটে রাখতে হবে। এখানে শিক্ষার্থীরা কিছু স্প্লিন্টের ছবি দেখানো হচ্ছে যে হাতের ক্ষেত্রে বা আঙ্গুল বা পায়ের ক্ষেত্রে কি ধরনের স্প্লিন্ট ব্যবহার করা হয়। মস্কানো। মস্কানো হচ্ছে লিগামেন্টের এমন একটি আঘাত যার ফলে লিগামেন্ট তার নিজস্ব ক্ষমতা অতিক্রম করে প্রসারিত হয়। তাহলে কি মস্কানোতে কি হয়? যে লিগামেন্টটি তার নিজস্ব যে ক্ষমতা অতিক্রম করে তা প্রসারিত হয় বা ছিঁড়ে যায়।
মানবদেহের যে কোনো সন্ধি মচকাতে পারে, কিন্তু গোড়ালি এবং কবজিতে বেশি মুচকে থাকে। মুচকানোর লক্ষণ: আঘাতপ্রাপ্ত স্থানে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। অল্প সময়ের মধ্যে আঘাতপ্রাপ্ত স্থান ফুলে ওঠে। আঘাত গুরুতর হলে লিগামেন্ট তন্তু ছিঁড়ে রক্তপাত হয় এবং রক্ত জমাট বেঁধে কালো শিরা ভাব দেখা যায়। আঘাতপ্রাপ্ত স্থানে নড়াচড়া করার সামর্থ্য কমে যায়। অনেক সময় লিগামেন্ট বিচ্ছিন্ন হয়ে গেলে এক ধরনের ফটফট শব্দ হয়। তাহলে মচকানোর লক্ষণগুলোকে আবার একটু দেখে নিই। প্রচন্ড ব্যথা থাকবে, অল্প সময়ের মধ্যে আঘাতপ্রাপ্ত স্থান ফুলে উঠে, লিগামেন্ট তন্তু ছিঁড়ে রক্তপাত হয় যদি আঘাত গুরুতর হয়, এবং এই রক্ত জমাট বেঁধে কালো শিরা ভাব দেখা দেয়। আঘাতপ্রাপ্ত স্থানে নড়াচড়া করার সামর্থ্য কমে যায়, আর অনেক সময় লিগামেন্ট বিচ্ছিন্ন হয়ে গেলে এক ধরনের ফটফট শব্দ হয়। মচকানোর শ্রেণীবিভাগ: মচকানোর শ্রেণীর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ডিগ্রি, দ্বিতীয় ডিগ্রি, তৃতীয় ডিগ্রি রয়েছে। যে প্রথম ডিগ্রিতে শুধুমাত্র লিগামেন্টটি প্রসারিত হবে, দ্বিতীয় ডিগ্রিতে লিগামেন্ট আংশিকভাবে ছিঁড়ে যায়, তৃতীয় ডিগ্রিতে লিগামেন্ট সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ লিগামেন্টের অবস্থানের উপর ভিত্তি করে মচকানো শ্রেণীবিভাগ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা: এক্ষেত্রে রাইস ফর্মুলা প্রয়োগ করা যেতে পারে। দেখি শিক্ষার্থীরা, রাইস মানে কি? রাইস আর দিয়ে বোঝাচ্ছে যে বিশ্রাম, সুবিধাজনক অবস্থানে বিশ্রাম নিতে হবে। আই মানে আইস, 20 থেকে 30 মিনিট ধরে বরফ লাগাতে হবে। সিতে কম্প্রেশন ব্যান্ডেজ ব্যবহার করা যাতে আঘাতপ্রাপ্ত স্থান নড়াচড়া না হয়। এলিভেশন, আঘাতপ্রাপ্ত স্থান উঁচুতে স্থাপন। আঘাতপ্রাপ্ত স্থানটি দেহ থেকে তুলনামূলকভাবে একটি উঁচুতে রাখতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের সাথে এই অধ্যায়ে এটাই ছিল আমার শেষ লেকচার। এখন আমরা দেখব যে আসলে আমরা কতটুকু বুঝলাম বা কি শিখলাম। শিক্ষার্থীরা, তোমরা নিজেরা বাসায় বসে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রথম হলো কি, তোমাদের জন্য যে প্রশ্ন রাখা হলো, প্রথম হলো অস্থিভঙ্গ কয় ধরনের রোগ কি কি? প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দাও। অস্থির স্থানচ্যুতি কিভাবে নির্ণয় করা যায়? লিগামেন্ট কাকে বলে? মচকানোর প্রাথমিক চিকিৎসা হিসেবে কোন ফর্মুলা প্রয়োগ করা হয়? হাঁটু সঞ্চালনে সংশ্লিষ্ট পেশিসমূহের নাম বলো। অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লেকচার এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।